অনেক কিছু ঘটছে দেশের রাজনীতিতে, সেসব নিয়ে আমরা নিয়মিত আলোচনা করে থাকি আমাদের এই আউট ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমরা আজকেও সেই বিষয়গুলো, অর্থাৎ দেশের ভিতরে রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময় হয়েছে, সেটি খুব বড় পরিসরে আলোচনা হচ্ছে এবং একই সাথে মধ্যপ্রাচ্য ইস্যু সবসময় আলোচনায় থাকে। সেখানে ইসমাইল হানিয়ার মৃত্যু, সেটি এই মধ্যপ্রাচ্য যুদ্ধে কতটা প্রভাব ফেলে সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো সম্ভবত এই বাংলাদেশ ইস্যুতেও। এসব নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে অনলাইনে সংযুক্ত হয়েছেন আব্দুল মালেক, তিনি রাজনীতি বিশেষজ্ঞ, এবং একই সাথে আয়েশা দেওয়ান, টেকনোলজিস্ট ও রাজনীতি বিশেষজ্ঞ। দুজনকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই, বলা হচ্ছিল যে আজকে যেটি ঘটেছে, রাশিয়া থেকে 24 জন যারা বন্দী ছিলেন রাশিয়ার কারাগারে তাদেরকে মুক্ত করা হচ্ছে এবং সেখানে 4 জন আমেরিকানও রয়েছে। 7টি দেশের বন্দীদেরকে মুক্ত করা হচ্ছে, যেটিকে বিশেষায়িত করা হচ্ছে যে কোল্ড ওয়ারের পরে সবচেয়ে বড় ঘটনা হিসেবে রাশিয়ার সঙ্গে। আমরা এই ঘটনাটার প্রেক্ষাপটে জানবো আব্দুল মালেক আপনার কাছ থেকে, যে এটি আসলে বাইডেন প্রশাসন দাবি করছে তাদের অনেক বড় সাফল্য হিসেবে, এবং প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই যারা বন্দী ছিলেন তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আজকে এটি উদযাপন করেছেন। তিনি এটিকে ভেরি গুড আফটারনুন দিয়ে শুরু করেছেন, যে আমেরিকার জন্য বড় একটা অর্জন। এটা আসলে কতটা বড় অর্জন? জি, ধন্যবাদ। আপনি শুরুতেই বলেছেন যে এটা লার্জেস্ট প্রিজনার এক্সচেঞ্জ সিন্স দ্য কোল্ড ওয়ার। তো নিঃসন্দেহে একটা বড় অর্জন। দেখুন, আপনি যেমনটি বললেন 24 জন বন্দির যে প্রিজনার্স যে এক্সচেঞ্জ হচ্ছে, তো কাজটি কিন্তু অত সহজ ছিল না। তার কারণটি হলো যে 2 বছর আগে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্ক এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখন মিনিমাম কনসেন্সাস বা কোঅপারেশন বা আন্ডারস্ট্যান্ডিং এর অবস্থায় দুই দেশ নাই। কিন্তু তো এরকম একটি অবস্থার মধ্যে এই যে বন্দি বিনিময় হলো, এটি কিন্তু নিঃসন্দেহে বড়। আর এটি সম্ভব হয়েছে বাইডেনের যে নেতৃত্ব এবং যে স্ট্রেংথ অফ রিলেশনশিপস, অর্থাৎ অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, সুদৃঢ় সম্পর্ক। বাইডেন কিন্তু নিজে একটা কথা বলেছেন, দেখবেন যে তার যে কথাটা আমার ভালো লেগেছে, যে অ্যালাইস ম্যাটার। তার মানে আপনি এককভাবে যে কাজটি করতে না পারেন, আপনার সম্পর্কের কারণে সংঘবদ্ধভাবে সেই কাজটি করা সহজ হয়। তো তার কারণটি দেখুন যে এটি সম্ভব হতো না। রাশিয়া মেইনলি যেটি নিয়ে এটা কিন্তু একদিনে হয়নি, মান্থস টুগেদার এটা নিয়ে আলোচনা হয়েছে, নেগোসিয়েশন হয়েছে, অনেক কিছু ঘটেছে যেগুলো হয়তো আমরা তখনও জানিনি আর কি। ভিতর অনেক কাজ হয়েছে। তো সর্বশেষ যে বাধাটি ছিল সেটি ছিল যে জার্মানি রাশিয়ার একজন প্রিজনার আছে, তাকে মুক্তি না দিলে রাশিয়া এই প্রিজনার্স এক্সচেঞ্জে সম্মত নয়। আচ্ছা, এই ব্যক্তিটি হলো যে রাশিয়ার সেই ব্যক্তিটি জার্মানিতে একজন রাশিয়ার বিরুদ্ধে কথা বলা একজন লোক, বা রাশিয়ার বর্তমান ক্রেমলিন বিরোধী একজন লোককে হত্যা করেছে জার্মানি বসে। তো এটা কিন্তু অত্যন্ত প্রাইম একটা ক্রাইম, যে ক্রাইমে মুক্তি দেওয়া কোনো মতেই সম্ভব নয়, বা এটি দেওয়া ঠিক স্বাভাবিক নয়। কিন্তু বাইডেনের সঙ্গে যে এই জার্মান চ্যান্সেলর যে ব্যক্তিগত সম্পর্ক, এটা শুধু যে দুই দেশের, একজন জার্মানির চ্যান্সেলর আর একজন আমেরিকা প্রেসিডেন্ট, নট লাইক দ্যাট। দুজনের মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্ক এমন একটা মাত্রায় ছিল যে সম্পর্কটা কাজে লাগিয়েছেন বাইডেন। এবং সর্বশেষ যে টেলিফোন কথোপকথন দুজনের মধ্যে হয়েছে এবং যেখানে সম্মতি দিলেন, সেখানে তিনি কিন্তু স্পষ্ট বলেছেন জার্মান চ্যান্সেলর, ফর ইউ আই উইল ডু দিস। তার মানে যে শুধু আপনার জন্যই আমি কাজটি করলাম। তো এই কাজটি না হলে কিন্তু এই আজকে যে আমরা 24 জন মানে প্রিজনারকে আমেরিকা ফেরত পেল, সেটি দেখতে পেতাম না। তো আমি মনে করি বাইডেনের এই শেষ পর্যায়ে এসে এটি বাইডেনের যতগুলো সাফল্য আছে, সেই সাফল্যের মুকুটে আরেকটি পালক হলো আর কি। এবং নিঃসন্দেহে এটি ইউনিটির কারণে হয়েছে। পশ্চিমা মিত্রদের সঙ্গে আমেরিকার যে একটা ভালো সম্পর্ক, যে সম্পর্ক ট্রাম্প অনেকটা মানে নষ্ট করে ফেলেছিল, স্পেশালি নেটোকে নিয়ে বিতর্কের মাধ্যমে, সেটা বাইডেন এসে যেটাকে রিপেয়ার করেছে, এবং সেই রিপেয়ার ফলটাই আমরা পেয়েছি। কাজে আমি মনে করি যে এটি
নিঃসন্দেহে ভালো এবং বড় একটি কাজ, এবং তার জন্য বাইডেন নিঃসন্দেহে প্রশংসা পেতে পারেন। আচ্ছা দেওয়ান, আপনিও নিশ্চয়ই এই বিষয়ে যোগ করবেন। আপনার কাছে একটু ভিন্ন বিষয় জানবো, সেটি হলো যে নির্বাচনের ঠিক আগে আগে বাইডেন প্রশাসন, আমরা দেখেছি কামালা হ্যারিস এটিকে অ্যাপ্রিসিয়েট করেছেন। ট্রাম্প যদিও ভিন্ন মত জানিয়েছেন, তিনি বলেছেন যে তিনি থাকলে কোনো কিছু না দিয়েই হয়তো তিনি এগুলো পেতেন। বাইডেন পাল্টা প্রশ্ন করেছেন, তাহলে এতদিন আপনি কি করলেন, আপনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন আপনি কি করলেন? এখন মূল যে বিষয়টি দাঁড়ায়, নির্বাচনের আগে বাইডেন কিংবা হয়তো বাইডেনই প্রার্থী হতেন, সেই প্রক্রিয়া হয়তো এগুলো চলছিল, যেহেতু মোহাম্মদ মালিক বলছিলেন যে অনেক দিন ধরেই এই প্রক্রিয়াটি চলে আসছে। এখন যেহেতু কামালা হ্যারিস ডেমোক্রেটিক প্রার্থী হতে যাচ্ছেন, তা বাইডেন এবং কামালা হ্যারিস প্রশাসনের এই সাফল্যটা, এটা কি তার নির্বাচনে অন্যতম সাফল্য হিসেবে কাজ করবে কিনা, যেখানে তাকে নিয়ে কিছু কিছু ব্যর্থতার কথা তো বলাই হচ্ছে, সীমান্ত এবং অন্যান্য বিষয়, এই অর্জনটা তার নির্বাচনকে প্রভাবিত করবে কিনা? ধন্যবাদ আপনাকে। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সময়। তবে আমরা জানি যে বর্তমানে এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় চলছে যে তার মধ্যে এই ঘটনাটি নির্বাচনের একেবারে মূল কেন্দ্র আলোচনাতে আসবে কিনা সেটা বলা খুব কঠিন। তা অবশ্যই এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে, এবং এটা একদিক থেকে পুরো ডেমোক্রেট সরকারের জন্য একটা পজিটিভ মুভ কিংবা একটা খুব বড় পাওয়া এই সময়ে এই ঘটনাটি হয়েছে বলে। এটা হয়তো আরো 6 মাস আগে হলে সেটার ইম্প্যাক্টটা একরকম হতো, কিন্তু একেবারে নির্বাচনের সন্ধিক্ষণে, আর সবচেয়ে বড় ব্যাপার বাইডেন নিজে স্টেপ ডাউন করার পরও তিনি যে ইনিশিয়েটিভটি শুরু করেছিলেন সেটাকে সফলতার সাথে শেষ করেছেন, এবং তার উত্তরসূরি হিসেবে কমলা হ্যারিস এটার ক্রেডিবিলিটি অবশ্যই পাবেন নির্বাচনে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে এই ঘটনাটি, ধরুন আপনারা আমরা আলোচনা করছি, কিন্তু সাধারণ মানুষের কাছে এটার গুরুত্ব কতখানি, কিংবা সাধারণ জনগণ এটাকে কতখানি মহিমা দিতে চায়, সেটার একটা গুরুদায়িত্ব ডেমোক্রেটদের যে ক্যাম্পেইনে সেখানেও রয়ে গেছে, যে এই ঘটনাটিকে হাইলাইট করবার ব্যাপারে। হ্যাঁ, সেটা হয়তো সাধারণ মানুষের অনেকেই ভাবতে পারেন, কিংবা অপোজিশন থেকে হয়তো বলতে পারেন যে এটা এমন কোনো বড় ঘটনা নয়, এটা ডিপ্লোম্যাটিক একটা মুভমেন্ট, যেটা চলছিল সেটা রিপাবলিকান হোক কিংবা ডেমোক্রেট সরকার হোক, এটা আমরা একটা সময় আমরা অ্যাচিভ করতে পারতাম। কিন্তু অবশ্যই এটার মধ্যে বর্তমান সরকারের ক্রেডিবিলিটির ব্যাপার আছে, কিন্তু এই ক্রেডিবিলিটিটাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য পজিটিভ নোট হিসেবে তুলে দেবার দায়িত্বটি সকলের, যারা কামালা হ্যারিসের ক্যাম্পেইন করছেন কিংবা ডেমোক্রেট সাপোর্ট করছেন। তারা ফুলিয়ে ফাঁপিয়ে এটিকে প্রচারণায় নিয়ে আসা, এটি যে আসলে বড় বিষয়, এটি যে একটি অর্জন, সেই বিষয়টি তারা পাবলিকের সামনে, সাধারণ মানুষের সামনে তুলে ধরা তাদের ক্যাম্পেইনের একটা দায়িত্ব আছে। আমি একটু নয়, আমি জাস্ট এটাকে এভাবে দেখতে চাই কিংবা বলতে চাই যে এটা একটা অর্জন, এবং এটা অনেক বড় একটা অর্জন কূটনৈতিক ক্ষেত্রে, এবং যেটাতে ট্রাম্প নিজে বলছেন যে তিনি হলে খুব সহজে করতেন, কিন্তু উনি কিভাবে সহজে করতেন সেটার কোনো ব্যাখ্যা উনি দেননি। এবং তার কথাবার্তা আমরা বহুবারই দেখেছি, ভীষণ ইললজিক্যাল, ইম্পালসিভ কথা বলছেন, যে ইউক্রেনে আমি যদি থাকতাম এই মুহূর্তে রাশিয়াকে একবার বললেই যুদ্ধ থামিয়ে দিত। রাশিয়া সবসময় তার কথায় চলে, উঠে বসে, এরকম একটা ফিল তিনি দিতে চান। এই ধরনের কথাগুলো যে ভীষণ যুক্তিহীন এবং কোনো ভিত্তি নেই। কূটনৈতিক সম্পর্ক একটা দেশকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, করতে হয়, এবং সেখানে তার অ্যালাইদের একটা ভূমিকা আছে। তো এটার পুরো ব্যাপারটা যে আমেরিকার সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বটিকেই বোঝাতে হবে, এটাকে এক্সাজারেট করবার কোনো দরকার নেই। যে ঘটনা হয়েছে সেটাকেই সাধারণ মানুষের কাছে যদি আমরা কনভে করতে পারি, তাহলে সেটার অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট রাজনীতিতে আসবে, ইলেকশনে আসবে, বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের কাছ থেকে। মোহাম্মদ মালিক, এর মধ্যে আমরা রাজনীতির আলোচনায় ঢুকে গিয়েছি, অর্থাৎ এর লাস্ট যেটি ঘটছে, প্রতিদিনই তো কামালা হ্যারিসকে ট্রাম্প কোনো না কোনোভাবে আক্রমণ করার চেষ্টা করছেন, এবং ডিফেন্সিভলি সেটি হয়তো কামালা হ্যারিসকে খেলতে হচ্ছে। কিন্তু লাস্টে যেটি করেছেন সেটি হলো তার বর্ণ পরিচয়, অর্থাৎ তিনি তার জাতিগত পরিচয় নিয়ে প্রশ্ন করেছেন, যেটার খুব চমৎকার একটা উত্তর দিয়েছেন কামালা হ্যারিস। তিনি বলছেন যে ট্রাম্প যে সবসময় ডিভাইডেশনের বিষয়টি করেন এটি আবারও প্রমাণিত, এবং একই সঙ্গে তিনি বলেছেন যে আমেরিকার মানুষ বেটার কিছু ডিজার্ভ করে, এই বিষয়টি তিনি বলছেন। এই যে ট্রাম্পের নতুন ভাবে আক্রমণ করা, অর্থাৎ এই অ্যাঙ্গেল থেকে আক্রমণ করার কারণ কি হতে পারে বলে আপনার কাছে মনে হয় কামালাকে? আচ্ছা, দেখুন, আপনার এই প্রশ্নের উত্তর সরাসরি দেওয়ার আগে আমি একটু এটার ব্যাকগ্রাউন্ড একটু বলি, যে রিসেন্ট যে
চেঞ্জগুলো আছে, যে সিনারিও যে পরিবর্তিত হচ্ছে, সেই পরিবর্তিত অবস্থার ফলেই কিন্তু ট্রাম্পের এই রিয়াকশনটা, সে রিয়াক্ট করেছে কিন্তু বিকজ অফ দিস। দেখুন, আমরা যেটা দেখেছিলাম যে যখন বাইডেন প্রার্থী ছিলেন তখন ট্রাম্প বা রিপাবলিকান শিবিরে কিন্তু একটা দারুণ একটা জোয়ার ছিল ব্যাপকভাবে। আমরা লাস্ট আরএনসিতে যেটা দেখেছি, তাদের মধ্যে একটা ইউনিটি দেখেছি, উচ্ছ্বাস দেখেছি, এবং বাইডেনকে মানে বৃদ্ধ, অথর্ব এবং নট ফিট ফর দ্য প্রেসিডেন্সি ইভেন রাইট নাও, মানে সামনে 4 বছর দূরে কথা, এই মুহূর্তেই নয়, এগুলো বলে যেভাবে ট্রাম্প বলছেন যে বাইডেন ঠিক ততটা বয়স্ক নয়, অর্থাৎ তিনি ইউটার্ন দিলেন। হ্যাঁ, সেটা মানছি, কিন্তু এভাবে তার মানে কি, বাইডেন এগেইনস্টে নির্বাচনী প্রচারণার প্রধান অস্ত্রটি রিপাবলিকানদের ছিল যে বয়স। তিনি অথর্ব, তিনি কগনিটিভ নাই, নানা কিছু নিয়ে, অর্থাৎ এইটা ছিল মূল ইস্যু। অন্যান্য যে ন্যাশনাল ইস্যুগুলো বা পলিসির বাইরে তারা কিন্তু ব্যক্তিগতভাবে বাইডেনকে এইভাবে, কিন্তু হঠাৎ করে তারা চিন্তাও করেনি যে বাইডেন কামালাকে তিনি এন্ডোর্স। যখন কামালা আসে তখন দেখা গেল কামালা কি করে পুরো পথটা মানে রাতারাতি চেঞ্জ হয়ে গেল। যে ডিভাইসিভ ডেমোক্রেটিক পার্টি আমরা দেখেছিলাম, আমরা দেখলাম যে সর্বশেষ ওবামার এন্ডোর্সমেন্ট নিয়ে একেবারে পুরো একটা ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি আমরা দেখতে পেলাম। আর পক্ষান্তরে ব্যক্তি বাইডেনের পরিবর্তে যখন একজন ইয়াং লিডার আসলেন, এবং তার এই কামালার যে লিডারশিপের যে মেইন কোয়ালিটিটা আমি দেখতে পাচ্ছি, রিসেন্ট দুটো ক্যাম্পেইন আমি দেখলাম, খুব ভালো করে পর্যবেক্ষণ করলাম তিনি কি কথা বলেন, কিভাবে বলেন, তার মানে অ্যাটিটিউড কি এবং তার বলার ভঙ্গি কি এবং কৌশল কি। আমি তাকে যেটা দেখলাম অত্যন্ত এনার্জেটিক এবং ভেরি স্পিডি, মানে শি হ্যাজ দ্যাট মাচ স্পিড যে বাইডেনকে পর্যস্ত করার জন্য করে না, যে স্পিডটা আমরা ট্রাম্পকে পর্যস্ত করার জন্য, এবং 59 বছর আর 78 বছরের একটা বিষয় তো আছেই। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদেরকে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে ফিরে আমরা এই বিষয়টা নিয়ে আবার আপনার মন্তব্য শুনবো, সঙ্গে থাকুন দর্শকরা। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত আছেন প্রযুক্তিবিদ ও রাজনৈতিক বিশেষজ্ঞ আয়েশা দেওয়ান এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। মালেক ভাই, আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে কেন ট্রাম্প বহুমুখী আক্রমণে পর্যদুস্ত করার চেষ্টা করছেন কামালা হ্যারিসকে, আপনি ব্যাখ্যা করছিলেন, সংক্ষেপে আমরা সেটা শুনে নিতে চাই। আচ্ছা, আমি যেমনটি বলছিলাম যে দেখুন, কামালার মধ্যে যে বাইডেনের ব্যাপারে যে ট্রাম্পের যে আক্রমণটা ছিল, সেই আক্রমণটা এমনভাবে তৈরি করা হয়েছিল, ইভেন তাদের রিপাবলিকান ক্যাম্পেইনেরও যে একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা কামালা এসে একেবারে গণেশ উল্টিয়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে। তার কারণটা হলো যে একটা জিনিস খেয়াল করবেন যে নেতৃত্বের কতগুলো গুণাবলী থাকে। এ গুড লিডার ইজ অলওয়েজ এ গুড অরেটর, এবং তিনি কি করেন, তিনি জনগণকে স্বপ্ন দেখাতে পারেন এবং সেই স্বপ্ন বাস্তবের জন্য লড়াইয়ে উদ্বুদ্ধ করতে পারেন এবং সেই স্বপ্ন পূরণের আশা জাগাতে পারেন। এটা হলো একটা লিডারশিপ কোয়ালিটি। ঠিক আপনি যদি গত কয়েকটা ক্যাম্পেইনে যে কামালার বক্তৃতা যদি আপনি শুনে থাকেন, অডিয়েন্সকে যেভাবে তিনি তার নিজের করে নিয়েছেন, তিনি কিন্তু কি বলেছেন, উই লুক ফর ফিউচার, আমরা একটা ভবিষ্যৎ, সমৃদ্ধ ভবিষ্যৎ চাই। তিনি সেই সমৃদ্ধ ভবিষ্যৎ কিভাবে হতে পারে সেটি বলেছেন। তিনি কি চেয়েছেন, তিনি চেয়েছেন যে আমরা মানে একটা শক্তিশালী মিডল ক্লাস দেখতে চাই। যে তিনি বলেছেন মিডল ক্লাস ইজ স্ট্রং, আমেরিকা ইজ স্ট্রং। তিনি অ্যাফোর্ডেবল হেলথ কেয়ারের কথা বলেছেন, তিনি অ্যাফোর্ডেবল চাইল্ড কেয়ারের কথা বলেছেন, ড্রাগ প্রাইস কাটের কথা বলেছেন, প্রেসক্রিপশন ড্রাগ প্রাইস কাটের কথা বলেছেন, তিনি পেইড লিভের কথা বলেছেন, তিনি রেন্টের ক্যাপের কথা বলেছেন, ওয়েজ বাড়ানোর কথা বলেছেন, কস্ট কমানোর কথা বলেছেন। এই যে স্বপ্নগুলো, ভবিষ্যতের একটা সমৃদ্ধ ভবিষ্যৎ মধ্যবিত্ত শ্রেণীর জন্য তিনি সুনির্দিষ্ট প্রোগ্রামগুলো জাগিয়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি কি বলেছেন, ইফ উই আর স্ট্রং
লেট আস ফাইট অ্যান্ড উইল উইন, আমরা জয়লাভ আমরাই করব। এতে যে মানে জনগণের কাছ থেকে যে বিপুল সাড়া এবং উদ্দীপনা, তিনি টেক্সাস একটা শিক্ষক সমাবেশে তিনি বলেছেন, এডুকেশন মানে টিচারদের ফেডারেশন মিটিং এ তিনি বলেছেন যে আমার ফার্স্ট গ্রেড টিচারের কথা আমার মনে আছে, মিস উইলসন, তিনি আমাকে কিছু স্বপ্ন আমার মধ্যে বপন করতে পেরেছিলেন, দিয়ে দেখিয়েছিলেন। সেই স্বপ্নের কারণেই আজকে আমি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এবং ভবিষ্যৎ প্রেসিডেন্ট হতে চাই। আপনারা শিক্ষক, আপনারা সেই স্বপ্ন দেখান, সেই জন্য আমি আপনাদেরকে পছন্দ করি। এই যে দেখেন, তার মানে কি একটা বিষয় হলো এরকম যে তিনি সব পক্ষকে নিয়ে একসাথে এগোনোর চেষ্টা করছেন, এবং হয়তো ট্রাম্প বাইডেনকে প্রতিপক্ষ ভেবে যেভাবে তার ছক কষে রেখেছিলেন আক্রমণের, যখন কামালা চলে আসলো তখন তো আসলে তিনিও হিসেবের বাইরে গিয়ে এখন খেলতে হচ্ছে। সেই জন্যই মানে মানে একদম মানে অসঙ্গতিপূর্ণ মন্তব্য ব্যক্তিগত, আমরা এবং সামনের দিনগুলোতে হয়তো আমরা আরো অনেক কিছু দেখবো। একটা লাইন বলে আমি শেষ করি, আমরা মাঝখানে ট্রাম্পের কথায় একটা সংযত ভাব দেখেছিলাম, এবার আমরা কি দেখতে পেলাম, কমলাকে আক্রমণ করার মাধ্যমে তিনি প্রমাণ করলেন তিনি সে আগে ট্রাম্প, এবং তার সাথে যোগ হয়েছেন জেডি বেন্স, তার মধ্যে আরেকজন। তো সবকিছু মিলে আসলে সামনের দিনগুলো আলোচনা এবং আক্রমণ পাল্টে আক্রমণ অনেক বেশি জমে উঠবে বলে আমরা আশা করছি। আমি একটু আয়শা দেওয়ান আপনার কাছে প্রসঙ্গ পাল্টে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। সেটি হলো ইসমাইল হানিয়াকে বলা হচ্ছিল যে, যদিও প্রথম দিন বলা হচ্ছিল যে রকেট হামলায় তার মৃত্যু হয়েছে ইরানে, কিন্তু নিউ ইয়র্ক টাইমস আজকেই তারা একটি এক্সক্লুসিভ রিপোর্ট করেছে, বলছিল যে প্রায় মাসখানেক আগে যে গেস্ট হাউসে তিনি মারা গেছেন সেখানে বোম পুঁতে রাখা হয়েছিল এবং সেই বোম দিয়েই তাকে হত্যা করা হয়েছে। যদি ইসরায়েল কিংবা ইউএসএ কেউই এখনো বিষয়গুলো তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করছে না, কিন্তু এর মধ্যেই ইরানের সুপ্রিম লিডার তিনি বলেছেন, আমার মাটিতে আমার অতিথিকে হত্যা করা হয়েছে, রক্তের বদলা রক্ত দিয়েই তিনি নেবেন। এই ধরনের হুঙ্কারগুলো তারা ছাড়ছেন। হামাসের পক্ষ থেকে তো হুঙ্কার আছেই। ইসমাইল হানিয়া যুদ্ধবিরতির আলোচনায় সক্রিয় ভূমিকা রাখছিলেন, সেই আলোচনা তো এখন নিশ্চয়ই অনেক দূরের আলোচনা হয়ে যাবে। কিন্তু যে প্রশ্নটি যাচ্ছে সেটি হলো, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে বহুমুখী সংঘাতের যে আশঙ্কাটা এতদিন ধরে করা হচ্ছিল, একদিকে ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে, অন্যদিকে ইরানের মাটিতে হামলা চালাচ্ছে, যদি তারা স্বীকার করে থাকে শেষ পর্যন্ত, তাহলে বহুমুখী যে যুদ্ধের আশঙ্কা এতদিন ধরে হচ্ছিল সেটি কি দামামা বাজতে শুরু করলো কিনা? এটা তো এই মুহূর্তে নয়, এটা প্রথম থেকে আমরা যখন অক্টোবর 7-এর পরে ঘটনাগুলো যেভাবে এগিয়েছে এবং একটা মিড টাইমে বেশ কিছু মাস আগ থেকে কিন্তু হিজবুল্লাহ খুব অ্যাক্টিভলি ইনভলভড এবং তারা খুব সক্রিয়ভাবে হামাসকে সাপোর্ট করছে এবং লেবানন এর মধ্যে সক্রিয়তা দেখিয়েছে। তো এটা অনেকদিন ধরেই এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে আমাদের পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সব দেশগুলোর মধ্যেও একটা ইউনিটির ব্যাপার আছে এবং আমরা যেটা করতে ব্যর্থ হয়েছি, এবং পশ্চিমা বিশ্ব থেকে বিশেষ করে আমেরিকা থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সিজ ফায়ার, সেটা কিন্তু বহুদিন গড়িয়ে গেছে, এখন পর্যন্ত আমরা দেখছি না যে সেদিকে যাওয়ার কোনো ইন্ডিকেশন আছে। এবং যে লোক সংখ্যা ক্যাজুয়ালিটি বেড়েই চলেছে, সেটা আজকে এখন অলমোস্ট কততে দাঁড়িয়েছে, 100,000 এর উপরে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন 40,000-এর উপরে যদি হামাসের কিংবা লোকাল নাম্বারস আমরা দেখি। তো এটা তো আমরা বহুদিন ধরেই শঙ্কা করা হচ্ছে যে এই যে একটা অনিশ্চয়তার পথে হাঁটছে, সেখানে যত বেশি হুতিরা ইনভলভড হয়েছে, এবং এখানে বরাবরই একটা ট্রায়াঙ্গেল কেমিস্ট্রি চলছিল, ইরান ওয়াজ ইনভলভড, ইরান সাপোর্ট দিচ্ছে ওপেনলি, কিন্তু অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো ভীষণ রকমের কোয়াইট একটা রোল প্লে করছে, যেটার সাথে একটা স্ট্রঙ্গার ভয়েস হওয়ার দরকার ছিল এই যুদ্ধটিকে আরো অনেক আগে প্রতিহত করবার জন্য, কিংবা ইসরায়েলের বিরুদ্ধে যে সক্রিয়তা দেখাবার দরকার, আন্তর্জাতিক গোষ্ঠীকে আরো স্ট্রং ভাবে নিয়ে আসবার জন্য, ফোর্স করবার জন্য। এগুলোর সাথে যখন যুক্ত হচ্ছে বৈরুতে হামলা এবং ইসমাইল হানিয়ার মৃত্যু, এবং একই সাথে ইসরায়েল আজকে বলছিল 13 জুলাই তারা হামাসের সামরিক প্রধান যিনি মোহাম্মদ দেইব তাকে হত্যার কথা বলছে। এই বিষয়গুলো যখন যোগ হয় তখন কি যেটি বলা হচ্ছিল যে ইরান এতদিন রয়ে শয়ে হয়তো অস্ত্র দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, সবকিছু দিচ্ছে, কিন্তু এখন তার মাটিতে যখন এই ধরনের একটা হত্যাকাণ্ড হলো তখন তাদের রিয়াকশনটা তো স্বাভাবিকভাবে একটু বেশি হওয়ার কথা। হ্যাঁ, সেটা রিয়াকশন তো অবশ্যই বেশি হচ্ছে, কিন্তু সেটা আপনি যুদ্ধের ক্ষেত্রে কিংবা সেখানে হামাসের অ্যাক্টিভিটিস অ্যাকশনে
কতখানি আরো দৌরাত্ম্য বাড়তে পারে সেটা হচ্ছে প্রশ্ন। তো সেখানে অলরেডি একটা আমরা বরাবরই দেখেছি এই তিনটে গোষ্ঠীর মধ্যে কিন্তু হিজবুল্লাহ লেবাননের থেকে ইরান প্রথম থেকেই খুব বলিষ্ঠভাবে সাপোর্ট করছিল, সেখানে সেটা অস্ত্র অনেক বেশি দেওয়া হোক কিংবা ম্যান পাওয়ার সাপোর্ট থাকুক না থাকুক, হামাসকে তারা ওপেনলি সাপোর্ট করছে, যেটা আমি একটু আগে বললাম যে অন্যান্য অনেক দেশ থেকে আমরা প্রত্যাশা করলেও সেরকম কোনো কিছু ইউনাইটেড আরব থেকে আসেনি। তো সেখানে অবশ্যই একটা ইম্প্যাক্ট করবে। তো কারণ হচ্ছে ইম্প্যাক্টটা এখানে হবে যে যুদ্ধ নিয়ে আপনি যখন সমঝোতার কথা বলছেন, সিজ ফায়ারের কথা বলছেন, তখন এই প্রশ্নগুলো সবই আসবে যে ইসরায়েল যদি একতরফা ভাবে এ ধরনের ঘটনা ঘটাতে থাকে এবং তারা তাদের টার্মস এন্ড কন্ডিশনে আমেরিকাকে কনভিন্স করে কিংবা আমেরিকা অন্যান্য দেশগুলোকে কনভিন্স করে সিজ ফায়ার করতে চান, শান্তি চুক্তিতে আসতে চান, তাহলে সেটা কি করে মেনে নেবে? না মেনে নেওয়ার ব্যাপারটি কিংবা এই যুদ্ধটি আরো দীর্ঘায়িত হওয়ার পথটি খুলে যাচ্ছে। কতখানি স্ট্রং হবে কম হবে সেটা চাইতে বড় ব্যাপার হচ্ছে যত বেশি দীর্ঘায়িত হবে এই ব্যাপারটি তত বেশি আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি কিংবা প্যালেস্টাইন অ্যাজ এ নেশন আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং নেতৃত্বের দিকের যেই বলিষ্ঠতা দরকার সেখানেও আমরা অনেককে দেখছি যে হারিয়ে যাচ্ছে কিংবা সেই জায়গাটাতে আর স্ট্রং থাকতে পারছে না। তো এখানে হচ্ছে ইসরায়েলের উপর যে প্রেশার ক্রিয়েট করবার দরকার ইন্টারন্যাশনাল কমিউনিটি তরফ থেকে, সেখানে হয়তো ইরানের এই ভয়েস সরাসরি কাজ না করলেও এবং সেখানে আমেরিকার প্রতিক্রিয়া আমরা দেখেছি খুবই কিন্তু তারা খুব স্ট্রং ফেভারে কিছু বলেননি এবং তারা চুপচাপ এখনো চুপচাপ আছে। তো এগুলো আরো কিছুদিনে আমরা বুঝতে পারবো এবং আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচন যত কাছে আসবে সেখানে অ্যান্থনি ব্লিংকেন কিংবা বাইডেন সরকারের দিক থেকে আরো একটু জোর প্রচেষ্টা করা হবে যে এই মুহূর্তে যেই রেস্টলেসনেস একটুখানি বেড়ে উঠছে কিংবা চাঙ্গা হয়েছে সেটাকে থামাবার জন্য তারা কোনো না কোনো একটা জাস্টিফিকেশন খুঁজবেন, অর্থাৎ যে চেষ্টাটা চালাচ্ছিলেন সেটা হয়তো জোরদার করবেন সামনের দিনগুলোতে। আমরা একটু মোহাম্মদ মালিক ভাই আপনার কাছে জানতে চাই আমেরিকার ভূমিকা বিষয়ে। এই বিষয়ে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত তিনি বলছিলেন যে আমেরিকার সম্মতিতে ইসমাইল হানিয়ার এই হত্যার ঘটনাটি ঘটেছে, যদিও আমরা দেখেছি সেক্রেটারি অফ স্টেট বলছেন তারা কিছুই জানেন না, অন্যদিকে সেক্রেটারি অফ ডিফেন্স বলছেন যে যদি ইসরায়েলের উপর কোনো পাল্টা হামলা করা হয় অবশ্যই আমেরিকা তার পাশে থাকবে, সেটি বলেছেন। কিন্তু ইসমাইল হানিয়ার হত্যার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতার বিষয়টি আমেরিকা এখন পর্যন্ত পুরোপুরি অস্বীকার করে আছে এবং ইসরায়েল তো করেছেই। এই অবস্থায় লেবানন ভ্রমণের সতর্কতা জারি করেছে আজকে আমরা দেখেছি আমেরিকা সরকার। মূল বিষয়টি হলো আমেরিকা এই যে ইরানের সাথে তাদের দীর্ঘদিনের তো একটা ঠান্ডা যুদ্ধ চলছেই, সেই জায়গায় এখন ইরান আমেরিকাকে দোষ দিচ্ছে, আবার আমেরিকা দায়ের আছে, কিন্তু সিজ ফায়ারের যে বিষয়টি সেটি কি শেষ পর্যন্ত হবে? আপনার কাছে কি মনে হয় যে এখন তো ইসমাইল হানিও নেই, কারা নেতৃত্ব দেবেন, কাদের সাথে আলোচনা হবে, নাকি এটি আবার প্রথম থেকে শুরু করতে হবে? না, ঠিক প্রথম থেকে শুরু করা নয়, তবে যে সিজফায়ার যে নেগোসিয়েশন বা টকটা ছিল সেটা বিঘ্নিত হবে নিঃসন্দেহে। কারণ মেইনলি ইসমাইল হানিয়া তো ছিলেন রাজনৈতিক প্রধান হামাসে, এবং যে কোনো সিজ ফায়ারের জন্য যে নেগোসিয়েশনটা হয় সেখানে কিন্তু যে রাজনৈতিক প্রধান যিনি থাকেন তার ভূমিকাটাই বেশি থাকে। তো যেহেতু তিনি নেই এবং এটি এমন একটি সময় ঘটেছে এবং এমনই আচমকা ব্যাপারটি ঘটেছে যে এটার রিয়েকশন কি হয় তার উপর ডিপেন্ড করবে পরবর্তী অগ্রগতি। বরং যেটি ভয়ের বিষয়, একটা অল আউট ওয়ারের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে বিশ্ব, মিডল ইস্ট একটা ওয়ারের। তার কারণে আপনি রিসেন্ট যে ডেভেলপমেন্টটা যদি দেখেন, আপনি পরপর তিনটি ঘটনার কথা যদি আপনি বলেন, প্রথমে যে বৈরুতে যে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করা হলো, কি ওনার নাম হলো দাউদ শুকার, তাই না, তাকে হত্যা করা হলো এবং তাকে বলা হয় যে তিনি মানে যেটা মানে হিজবুল্লাহর যে আক্রমণগুলো সেটি তার মাধ্যমে হচ্ছে। নাম্বার 2 হলো, এবং গোলান হাইটের যে আক্রমণ ঘটেছে সেটি নাকি নাম্বার 1 বলা যেতে পারে। হ্যাঁ, নাম্বার 2 হলো যে মোহাম্মদ ইয়েফকে হত্যা করেছে 13 জুলাই, সেটি তাকে বলা হয় যে অক্টোবর 7 এর ঘটনার মাস্টারমাইন্ড তিনি। এরপর ইসমাইল হানিয়া, এতগুলো ঘটনা ঘটার পর সর্বশেষ ইসমাইল হানিয়ার যে ব্যাপারটা, এটা ইরান একটু, আমরা তো জানি এগুলো সবই তো ইরানিয়ান ব্যাক্ট, তাই না, আপনার হিজবুল্লাহ বলে এবং সবচেয়ে বড় যে মানে দুরবস্থা যেটি ঘটবে সেটি হলো যে ইরান জিনিসটাকে সর্বভাবে নিতে পারবে কিনা, যে তার মাটিতে
তার গেস্টকে হত্যা করা হয়েছে। এটি ইরানের জন্য অত্যন্ত অবমাননাকর একটি বিষয়। কাজেই এটিকে কিভাবে ইরান হজম করবে তার উপর ডিপেন্ড করবে যে পরবর্তীতে, আমি এখন এই ক্ষেত্রে যে সিসফায়ার টক্সের যে গুরুত্বপূর্ণ দেখি যে এই স্থিতিশীল রাখা, অর্থাৎ ফার্দার গ্রেটার ওয়ারের দিকে যেন মিডল ইস্ট না যায়, সেটাকে কিভাবে ফিরানো যায়। তার কারণটি হলো ইরানের কিন্তু ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা স্পষ্ট বলেছেন যে একটা কঠিন আঘাতের জন্য অপেক্ষা করতে হবে। এখন কঠিন আঘাতটা কিভাবে হবে? যদি আঘাতটা আমরা ধরে নিলাম আমেরিকান বেসগুলোর উপর হয় মিডল ইস্টে, তখন কিন্তু আমেরিকান নিজেকে ওই যুদ্ধে জড়িয়ে ফেলার চেতে অন্য কোনো বিকল্প আমেরিকার সামনে থাকবে না। ইন দ্যাট কেস এটি ভয়াবহ একটা অবস্থার সৃষ্টি হবে। তো আমরা সিসফায়ার, তো নিঃসন্দেহে সিসফায়ার আমরা চাই এবং পারলে আজকে এই মুহূর্তেই চাই, কিন্তু সেই সিসফায়ারের সাথে গুরুত্বপূর্ণ বিষয় এখন দাঁড়াবে ইরানের রিয়াকশন কি হয় এবং সেই রিয়াকশনের ফলে বিশ্ব এখন কোন দিকে যায় আর কি, সেটি আমাদের এখন ভাবনার বিষয়। আমি আশিদুল আপনার কাছে এই প্রশ্নটি আসলে শুরুতে করেছিলাম যে আপনার কাছেও কি এমন আশঙ্কা হচ্ছে যে ইরান এখন প্রত্যক্ষ যুদ্ধ, অর্থাৎ আগে পরোক্ষ যুদ্ধ করছিল, তারা হামাস, হিজবুল্লাহ নানা জনকে দিয়ে করছিল, যেহেতু আয়াতুল্লাহ খামেনি তিনি স্ট্রংলি বলেছেন যে আমাদের গেস্টকে আমাদের মাটিতে মারা হয়েছে, তাই হার্শ একটা পানিশমেন্টের কথা তিনি বলছেন এবং এটাকে উনি বলছেন উই কনসিডার ইট আওয়ার ডিউটি, উনি এটাকে ওনাদের ডিউটি মনে করছেন। ইরানের কি প্রত্যক্ষ যুদ্ধে জড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা? ইরানের প্রত্যক্ষ যুদ্ধে আমার মনে হয় ঠিক এই মুহূর্তে নয়, তবে ইরান এটার একটা পাল্টা জবাব দেবে এবং স্ট্রং একটা জবাব দেবে, সেটা অবশ্যই আমরা আশা করতে পারি। কিন্তু প্রত্যক্ষ যুদ্ধ বলতে আমরা যেটা বুঝি সেই আক্ষরিক অর্থে সেরকম যুদ্ধে এই মুহূর্তেও ইরান যাবে বলে আমার মনে হয় না। সেটা আরেকটু আমাদের দেখতে হবে যে কিভাবে পুরো বিশ্ব থেকে এই ব্যাপারটি নিয়ে রেসপন্স করছে কিংবা কিরকম ঘটনা কোন দিকে গড়াচ্ছে। তবে তারা একটা অ্যাকশন নেবে, সেটা সত্যি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. কিন্তু সেই অ্যাকশনটি একেবারে প্রত্যক্ষ যুদ্ধ হবে না, সেটা হামাসকে দিয়ে হতে পারে, হিজবুল্লাহকে দিয়ে হতে পারে এবং তাদেরকে আরো বেশি স্ট্রং করে ওপেন সাপোর্ট দিয়ে হয়তো একটা কোনো ঘটনা হবে যেটা অনেক বড় একটা কিছু হতে পারে, কিন্তু সেটা অনগোয়িং স্ট্রেট যুদ্ধে যাবার ব্যাপার না হতে পারে এই সময়। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু প্রসঙ্গ পাল্টে বাংলাদেশের প্রসঙ্গ যেতে চাই। বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলন চলছে, অনেক লম্বা সময় ধরে চলছে, অনেক কিছু ঘটছে সেইখানে। আমরা প্রতিনিয়ত বাংলাদেশের মিডিয়ার পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়াতে সেগুলো নিশ্চয়ই আপনারা দুজনই দেখছেন। আর সেটা আপনার কাছে জানবো, সেটি হলো যে নতুন কিছু আপডেট আন্তর্জাতিক মহল থেকে নেওয়া হচ্ছে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন তাদের অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির একটি আলোচনা ছিল, সেটি তারা এর মধ্যে স্থগিত করেছে একটি ইমেলের মাধ্যমে। শুধুমাত্র স্থগিত নয়, স্থগিত করার সময় তারা নতুন কোনো তারিখও জানায়নি যে স্থগিত করে পরবর্তীতে অন্য সময় করবে। এটি একটি বিষয় আছে। অন্যদিকে বাংলাদেশের কূটনীতিকদের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব যখন আলোচনা করছিলেন, তখন কূটনীতিকরা এবং জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে যদি কোনো স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘের পক্ষ থেকে, বাংলাদেশ সরকার যদি আমন্ত্রণ জানায় তবে জাতিসংঘ সেই সহযোগিতা দিতে প্রস্তুত আছে। এবং এর আগে আমরা দেখেছি জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে শক্তভাবে জানানো হয়েছে যে সেখানে মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ তাদের কাছে তারা পেয়েছেন। বাংলাদেশের ভিতরে তো অনেক কিছু ঘটছে। আমি আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো আন্তর্জাতিক চাপ কি দিনে দিনে আরো বেশি প্রকট হচ্ছে কিনা বাংলাদেশের উপর এই ইস্যুটাতে? ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি অবশ্যই এই মুহূর্তে একটা ভীষণই রকম এক চিন্তার বিষয় এবং বাংলাদেশ থেকে আমরা যেহেতু দূরে বসে দেখছি, আমরা প্রত্যক্ষদর্শী নই, প্রবাসের থেকে আমরা যতটুকু দেখছি বুঝছি সেখান থেকে আমাদের চিন্তা চেতনা কিংবা আমরা আমাদের যে আলোচনায় উঠে আসতে পারে। তো যেটা হচ্ছে যে প্রবাস থেকে কিংবা বিদেশ থেকে যে চাপের ব্যাপারটি আসছে, চাপের ব্যাপারটি বিভিন্ন ভাবে কিন্তু এটা হয় এবং এটা এই ঘটনায় নয়, যখনই এ ধরনের কোনো অভ্যন্তরীণ ঘটনা ঘটে যে কোনো দেশেই, সেখানে আন্তর্জাতিক গোষ্ঠী
বেশ সতর্কতা অবলম্বন করে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখি যে যখনই যে কোনো একটি দেশে ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, সেখানে নিশ্চয়ই অন্যান্য দেশগুলো সে সময় বিনিয়োগ থেকে পিছিয়ে যায় কিংবা বিনিয়োগ স্থগিত করে দেয়। তো এবার বাংলাদেশের এই ঘটনাটিও ব্যতিক্রম নয় অবশ্যই, আপনি যেটা ইউর কথা মেনশন করলেন। এবং সেখানে ডেট এই জন্যই দেওয়া হয়নি যে একটা পরিস্থিতি যখন ভীষণ রকমের আনসার্টেনটির মধ্যে থাকে এবং একটি দেশ যতক্ষণ পর্যন্ত না একটা সলিড সলিউশনের দিকে যেতে পারে, এখনো এটা খুবই প্রিমেচিওর একটা স্টেজে, 2 সপ্তাহ যদি আমরা সময় ধরি। তো সেই সময় তাদের পক্ষে এই চুক্তিটি কখন হবে কিংবা কাজ কখন শুরু করা যেতে পারে সেটার ব্যাপারে অবশ্যই একটা তারিখ দেওয়া সম্ভব নয়, এবং সেটাই খুব স্বাভাবিক। তো এটাকে আমি মনে করি একটা খুব ন্যাচারাল রেসপন্ড যেটা হয়েছে আন্তর্জাতিক গোষ্ঠী থেকে। এবার বাকি চাপের কথা আপনি এবার হিউম্যান রাইটস লঙ্ঘন করার কথা বলেন কিংবা জাতীয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যারা বলছে, এটা প্রত্যেকেই যার যার জায়গা থেকে একটা যে সিচুয়েশন ওভারসি করছে, অ্যাসেস করছে, সেখান থেকে তারা তাদের ওপিনিয়ন গুলো দিচ্ছে। এগুলো কিন্তু কোনোটাই এখনো পুরো বিচারের মানদণ্ডে কিংবা কোনো কিছু অ্যাবসলিউট বলে বলা হচ্ছে না, কারণ ঘটনা এখনো অনেক কিছু তদন্তের বাকি আছে, জরিপ বাকি আছে, দেখবার বাকি আছে এর পেছনে কি হচ্ছে। তো আমরা যেমন সারফেস থেকে কিংবা বাইরে থেকে যতখানি অ্যাসেস করছি, সেরকম ভাবে এই সংস্থাগুলো এই মুহূর্তের অবস্থা, উত্তেজনা এবং পরিস্থিতি বুঝেই বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন কিংবা অ্যাকশনস নিচ্ছেন। এবার আপনি যদি অর্থনৈতিকভাবে বলেন যে হ্যাঁ, সেখানে একটা চাপের মুখে একটি দেশ এই সময়ে যেতেই হবে, কারণ হচ্ছে আপনার এখানে নানানভাবে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের বাইরেও অর্থনৈতিক সম্পর্কে, ব্যবসা বাণিজ্যে সবকিছুতেই একটা বিরাট ইম্প্যাক্ট করে। কারণ আপনি যখন ইন্টারনেট সার্ভিস আপনার ইন্টারাপ্টেড হচ্ছে, অন্যান্য দেশের বাইরে বসে যারা খুব শঙ্কায়িত, এবং যে কোনো রকমের ট্রেডিংই সাধারণ সময় দেশে যখন 2 দিন হরতাল থাকে, তখনও কিন্তু সেটার একটা বিরাট ইম্প্যাক্ট একটা দেশকে নিতে হয়। তো এই সময় তো সেটা অবশ্যই একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে, সেটা ইন্টারনালি আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে চাপ সৃষ্টি না করলেও দেশে কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে, যেহেতু বিঘ্নিত হচ্ছে সমস্ত কর্মকাণ্ড। তো এই জন্য আমি বলবো যে এই মুহূর্তে যেখানে এই পরিস্থিতি দাঁড়িয়ে আছে, সেখানে বাইরে থেকে বসেও প্রতিটি সেক্টর থেকে মানুষের পক্ষে পুরো ব্যাপারটাকে এই মুহূর্তে অ্যাসেস করবার এবং একটা জাজমেন্ট দেওয়ার মতো এখনো সিচুয়েশন কিংবা এনাফ ইনফরমেশন আমাদের কাছে নেই, কিংবা বাইরের কারো কাছেই নেই। তো এবং দেশের ভেতরেও মানুষ কিন্তু এখনো একটা আতঙ্ক হোক, যেভাবেই হোক, মানুষ ভীষণ রকমের কনফিউজিং একটা সিচুয়েশন, ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সর্বদিক থেকে। তো সেগুলো আন্তর্জাতিক সম্প্রদায় যে স্টেটমেন্ট গুলো দিচ্ছে, এই স্টেটমেন্ট গুলোতে বারবার করে বলা হচ্ছে সংযত আচরণ করতে, এবং এই বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হচ্ছে যাতে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ আন্দোলন এবং অহিংস আন্দোলনের কথা বলা হচ্ছে। আপনার কাছে আশিদান, আপনার কাছে জানতে চাই, সেটা হলো আপনার কাছে কি মনে হয় যে আন্তর্জাতিক এই স্টেটমেন্টগুলো যাদেরকে সংযত আচরণ করার কথা বলা হচ্ছে তাদেরকে আচরণটা সংযত করবে কিনা, নাকি এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় নয়? হ্যাঁ, এটা যেটা আমি একটু আগে বললাম যে আপনি জাতিসংঘের থেকে বলুন কিংবা যে কোনো পিস প্রগ্রেসিভ যে কোনো স্টেটমেন্ট যেগুলো আসে, সেখানে বরাবরই বলা হয় যে রাজনৈতিক সমাধান দরকার কিংবা একটা সমঝোতার মধ্যে সমাধান দরকার, সংযতভাবে সমস্ত কিছু করবার জন্য বলা হয়। কিন্তু রিয়ালিটিতে যখন এই ধরনের ঘটনাগুলো প্রোগ্রেস হতে থাকে, সেখানে কিন্তু মানুষের সেই সংযত আচরণের হয় না, কিংবা আমরা সেটা ভায়োলেট করতেই দেখি, সেটা লঙ্ঘন হয়ে যায়। তো সেটা দুপক্ষ থেকেই হয় বিভিন্নভাবে, এবং সেই জন্যই এটার অনেক বিচার করবার প্রয়োজন হয়, বিচক্ষণতার প্রয়োজন হয় এই সিচুয়েশন গুলোকে ইমিডিয়েট ট্যাকেল করবার জন্য। তো এখানে স্টেটমেন্ট গুলোর মধ্যে অবশ্যই পুরো ব্যাপারটাই হচ্ছে যাতে ঘটনাটি আর না বাড়ে, কিংবা যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে আমরা সামলে নিতে পারি, আরো যাতে খারাপের দিকে আমরা না এগোই। তো সেখানে প্রতিটি কাজ এবং সেটা একেবারে বাধ্যবাধকতা থাকবে সেরকম আমার মনে হয় না। এবং আপনি জানেন, আমরা সকলেই জানি যে যখন এখানে একটা ইমোশন ইনভলভ হয়ে যায়, যখন মানুষ এরকম একটা জায়গায় পৌঁছে যায়, সেটা পক্ষ বিপক্ষ কিংবা যার যার যুক্তিতে সে নিজেকে জাস্টিফাইড করতে পারে, তাই তো? তো তখন কিন্তু আপনার কোথা থেকে কি মেসেজ আসছে, আপনাকে কতখানি শান্তিপূর্ণভাবে এটা করবার জন্য উপদেশ দেওয়া যে দিচ্ছে, সেটা আপনি কতখানি নেবেন, এটা বলা ভীষণ দুষ্কর। জি,
মোহাম্মদ মালিক, আপনার কাছে জানতে চাই, আপনি যতটা না রাজনীতির লোক তার চেয়ে বেশি অর্থনীতির লোক, আপনার কাছে জানতে চাই যে এই যে সমস্যাটা দীর্ঘায়িত হচ্ছে, অর্থাৎ অনেক দিন ধরে চলছে, এই সমস্যা যদি আরো কিছুদিন চলে কিংবা বর্তমান প্রেক্ষিতেই বাংলাদেশ কি ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি পড়তে যাচ্ছে? জি, ধন্যবাদ। দেখুন, এই যে সময়টা গেল, ধরেন লাস্ট 2 উইকস, আমি ধরে নিলাম যে কালকে থেকে বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থা ফিরে আসলো, কিন্তু তারপরে গত 2 সপ্তাহের যে সমস্ত ঘটনা ঘটেছে, এই ঘটনার কারণে বাংলাদেশের অর্থনীতিতে সাংঘাতিক রকম একটা প্রভাব পড়বে। এটা বিভিন্ন অর্থনীতি বিশেষজ্ঞ যারা আছেন তারা বলেছেন যে সব মিলিয়ে এ পর্যন্ত যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে বাংলাদেশ অর্থনীতিতে কমপক্ষে $10 বিলিয়ন একটা ক্ষতির সম্মুখীন বাংলাদেশকে হতে হবে। তার কারণটি হলো, আমি আপনাকে বলি যে বিষয়গুলো মেইনলি এফেক্টেড হয়েছে, সেটা হলো প্রথমত রেমিটেন্স। 1 সপ্তাহ তো ইন্টারনেট ছিল না কিংবা ব্যাংক খোলা ছিল না, যে কারণে রেমিটেন্স প্রবাহে যে একটি মানে 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 ধীরগতি বা রেমিটেন্স হয়নি বলা চলে, হয়নি বলতে মানে বাংলাদেশে যায়নি, সে যে ক্ষতিটা হয়েছে সেটা ব্যাপক। এর কিন্তু একটা দীর্ঘস্থায়ী এফেক্ট আছে। কিরকম? এতে হবে কি, ডলার সংকট দেখা দিবে দেশে, এইটার কারণে ইনফ্লেশন হবে। নাম্বার 2, এই যে আরএনজি, যারা আরেকটি বড় সেক্টর মানে বৈদেশিক মুদ্রা অর্জনের, সেই আরএনজিতে যে গত 8-10 দিন বা 2 সপ্তাহ যে বন্ধ ছিল বা কাজ রপ্তানি যাবে, এবং আরেকটি কাজ হচ্ছে যে বন্দরগুলো, অর্থাৎ যেখানে আন্তর্জাতিক বাণিজ্য যে বন্দরের মাধ্যমে সম্পাদিত হয়, সে পোর্ট অ্যাক্টিভিটিস বন্ধ থাকা। ইভেন দেশের অভ্যন্তরে আপনি দেখেন যে রেস্টুরেন্ট বিজনেস, বাংলাদেশে কিন্তু রেস্টুরেন্ট বিজনেস একটা বড় ব্যবসা, এই রেস্টুরেন্ট বিজনেসে যে ক্ষতি হয়েছে, এরকম বিভিন্ন খাতোয়ারি, আমি অনেকগুলো খাত আছে, এতগুলো নিয়ে আমি আলোচনা করে মেন খাতগুলো বললেন, এইগুলোতে যে ক্ষতি হবে সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়া অনেক অনেক কষ্ট হবে। আরেকটি যেটা বললাম, আমি রেমিটেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করি গত 24 বছর ধরে। এই যে এই একটা নেগেটিভ বা প্রপাগান্ডা রেমিটেন্স না, অর্থাৎ রেমিটেন্স শাটডাউন বলে যে ক্যাম্পেইনটা চলছে, এটার ফলে কি হবে, আরেকটি দীর্ঘস্থায়ী মানে ক্ষতি হবে। কিন্তু সেই ক্ষতিটা কিরকম, যে মনে করেন যে আমরা তো সবাই আবেগপ্রবণ মানুষ, আর বাংলাদেশে যা ঘটেছে, শত শত লোক মানে গভর্নমেন্ট হিসাবে 150 মানে হত্যাকাণ্ড হয়েছে, এগুলোর জন্য আমাদের মধ্যে কিন্তু একটা সেন্সিটিভ মানুষ, আমরা একটা আবেগ সৃষ্টি হয়েছে। সে আবেগের কারণে কিন্তু অনেকগুলো প্রপাগান্ডার সাথে আমরা একমত পোষণ করি, আবেগগত কারণে আমরা লজিক্যাল, যার ফলে হবে কি, রেমিটেন্স যদি আমরা না করি তাহলে কি হবে, রেমিটেন্স মেনলি কি কারণে করি, আমেরিকার কথা বাদ দেন, মিডল ইস্টে যারা থাকে তার বাড়িতে টাকা যেতে হবে, না তার ফ্যামিলি না খেয়ে থাকে, তখন কি করবে, ওই লোকটি রেমিটেন্স ব্যাংকিং সিস্টেমে না করে হুন্ডিতে যাবে। হুন্ডিতে গেলে কি হবে, হুন্ডিতে গেলে হুন্ডিটা এই টাকাটা দেশের অর্থনীতিতে আসবে না, আসার কারণে এই কাজ কি হবে, অর্থ পাচার কিন্তু ডলার ক্রাইসিসের কারণে, ব্যাংকিং সিস্টেমের ডলার ক্রাইসিসের কারণে কিন্তু দ্রব্যমূল্য বেড়ে। আর ওই যে যারা যেগুলো রাজনৈতিক অস্থিরতার সময় দেখবেন যে দেশের যারা মানে দুর্নীতি পরায়ণ বা লুটপাটে খাওয়ার দল, তারা কিন্তু আনসার্টেন অবস্থায় টাকা পয়সা অর্থ পাচার। এই অর্থ পাচারটা তারা কতটা কোথা থেকে নেয়, ওই যে হুন্ডি মার, যার ফলে আমরা রেমিটেন্স ডিমার্কেটে রেমিটেন্স পাই, এবং ওই অর্থ পাচারকারীরাও একটা সুযোগ পাবে, যাদের কারণে দেশের অবস্থা, ওই সমস্ত লোকেরা দলই ওই হুন্ডি মার্কেটে ডলার কিনে বিদেশে পাচার, যার ফলে একটা লং টার্ম একটা এফেক্ট এটা হতে পারে। তো সবকিছু মিলে আমি মনে করি যে রাজনৈতিকভাবে যেমন বিষয়টি নিষ্পত্তি হওয়া যেমন জরুরি, তেমনি ভাবে আমরা যে এখানে যে অবস্থায় আছি, আমরা সবাই মর্মাহত। আপনি যেমনটি মানে এই আগে বলেছিলেন কেমন আছে, আয়শাবা বলেছেন মন্ত্রের ভালো, আমি বলেছিলাম বাংলাদেশ কেমন আছে, কাজে বাংলাদেশ ভালো, কাজে আমরা যে যেখানে সরকার তো একটা মানে চিরস্থায়ী নয়, তাই না, গভর্নমেন্টের সঙ্গত কারণে আমাদের, কিন্তু গভর্নমেন্ট মাস্ট গো, আজ বা কাল, কিন্তু দেশ থাকবে।
কাজে আমরা যেখানে আছি সবাইকে চিন্তা করতে হবে যে দেশের যেন কোনো ক্ষতি না হয়, যার যার অবস্থান থেকে সেই বিষয়টিকে সতর্ক থাকার। একটা জিনিস আমি শুধু বলতে চাই এটার সাথে যে অবশ্যই, এবং দেশের সবচেয়ে বড় সম্পদ কোনটি? জনসম্পদ। আমাদের জনসম্পদকে এবং আগামী দিনের যে জনসম্পদ তাদেরকে মূল্য দেবার কিংবা তাদের যেই জীবন এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবার দায়িত্ব আমার মনে হয় প্রতিটি নাগরিকের। এবং দেশে আপনি যেটা মালিক ভাই যেটা বললেন যে সরকার আসবে সরকার যাবে, কিন্তু আমাদের এই জনসম্পদকে নিরাপদ রাখা এবং তাদের ভবিষ্যতের পথ চলাকে সুগম করে দেবার দায়িত্ব সরকার এবং বাইরে যারা আছেন সকলেরই সেটা দায়িত্ব, এবং সেটা কোনো রাজনৈতিক স্বার্থের জন্য কোনোভাবেই সেটাকে ব্যাহত করা যাবে না, এবং সেটাই আমাদের সবার কাজ। অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছেও আমরাও আপনাদের সাথে একমত যে আসলে দেশের প্রত্যেকটা মানুষ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রাণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সম্পদ গুরুত্বপূর্ণ, এবং একই সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বচ্ছতা, জবাবদিহিতা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো নিশ্চিত করা গেলেই আসলে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত পথে হাঁটবে। যতক্ষণ পর্যন্ত এই সুশাসন, আইনের শাসন এবং রাজনৈতিক অর্থনৈতিক স্বচ্ছতা এগুলো নিশ্চিত না হবে, জানমালের নিরাপত্তা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্ন বারবারে ক্ষতিগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হবে। এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিশ্চয়ই কোনো বাংলাদেশিরা চান না যে বাংলাদেশ কোনোভাবে ছিটকে পড়ুক, হোঁচট খাক। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো আমাদের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।